ফিরল। তড়িৎ মাথা নুয়ে নিল মেয়েটা। ভেতর ভেতর শঙ্কা জাগলো খুব। শাকচুন্নিটা বোধ হয় বদ পুলিশের বন্টন হবে। এই রে, পুলিশের বোনের গায়ে নোংরা জল ছেটালো। এ নিয়ে এখন আবার ওকে কোনো শাস্তি না দিলেই হয়। তুষির মাথা নত, চোখ দুটো চকচকে টাইলসে। খড়খড়ে কাছে নেয় শুকিয়ে বসেছে মুখখানা। ভেতর ভেতর মানসিক প্রস্তুতির একটা প্রখর দ্বিধাদ্বন্দ্বে বেচারি। ইয়াসির তোকে দু চোখে দেখতে পারে না। কাল যা যা বলে গিয়েছিল তারপর তুষির হিসেব নিকেশ একটু অন্তত বুঝেছে। বদ পুলিশের বরফ দুটো চোখে ও হলো গুঁড়ো গুঁড়ো বালি। সে মানুষ এখন নিজের বোনের দোষ যে দেখবে না সে তো জানা কথাই না। সব অন্যায় ওরই হবে, ওই হবে আসামি। একটা বিস্তর শাস্তির প্রস্তুতি মনে মনে নিয়ে তুষি দীর্ঘশ্বাস ফেলল। মনোযোগ দিয়ে ভাবতে বসলো এখন ওকে ঠিক কি কি সাজা দিতে পারে। তার ভাবনার ইতি ঘটল ইয়াসিরের কথায়। খুব শান্তভাবে বলল, কি হয়েছে? আইরিন উত্তেজিত, শরীর রক্ত টকবক করছে রাগে। ক্ষুব্ধ চিত্তে বলল, এই মেয়ের আপনি একটা বিচার করুন ভাইয়া। আমাদের বাড়িতে বসে আমার সাথে বেয়াদবি করছে। সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছিলাম আমি, আর কি করেছে দেখুন। ইয়াসির সব কথা এড়িয়ে আদেশ ছুড়ল স্পষ্টভাবে, ডোন্ট শাউট আইরিন, আমি কানে শুনতে পাই। তুমি কথা আসতে বলো। মেয়েটা একটু মিউয়ে গেল। ইয়াসিরকে রাগানো যাবে না, আজ তুষিকে একটা জব্বর শাস্তি দেওয়াতে হবে। তার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রেহনুমা। ওপর থেকে তনিমা, ইউসা, এমনকি মিন্তুও এলো। ঘুমে জড়ানো দুটো চোখ নিয়ে কোনো মতে এসে দাঁড়ালো সে। অয়ন বাড়িতে নেই, তার ক্যাম্পেইনের তারিখ আজ থেকে শুরু। খুব ভোরে বেরিয়েছে তাই। তবে চিৎকার শুনেও বাড়ির বাকি পুরুষরা এলেন না, আর না এলেন জয়নব। তনিমা হন্তদন্ত পায়ে নিচে নেমে বললেন, কি হয়েছে, আবার কি হলো? বলতে বলতে চোখ পড়ল চোরের মতো চেহারা বানানো তুষির ওপর। অল্প স্বল্প শঙ্কা ভিড়ালো মনে। ভীত গলায় বললেন, তুমি কি কিছু করেছো তুষি? তুষি জবাব দিল না। নিশ্চুপ মেয়েটাকে দেখে যা বোঝার বুঝে ফেলল ইউসা। তার রাঙা ঠোঁট উল্টে বসলো তাতে। ইস, নির্ঘাত তুষি কোনো ব্যাপার নিয়ে কেস টেস খেয়েছে। এখন কি হবে? রেহনুমার প্রশ্নবিদ্ধ চোখ জোড়া দপ করে ওঠে। খোঁচা মেরে বললেন, এই তো আপা, একদিনেই তাহলে বুঝে গেল যে এই মেয়ে সুবিধের নয়। দেখছো আমার কথা মিলল তো? তুষি এবার মুখ খুলল, মিনসে গলায় বলল, আমার কি দোষ? হোয়াট ডু ইউ আইরিন ধমকে উঠল মাঝপথে। তুমি চুপ করো, তোমার কথা এখানে কেউ শুনতে চায়নি। দেখো না ছোট মামি, আমি এখানে চুপচাপ বসেছিলাম। ও কাজে এত ফাঁকিবাজি করছিল দেখে একবার শুধু বললাম যে ওদিকটা মোছো, তাতে আমার গায়ে নোংরা জল ঢেলে দিল। কত বড় অসভ্য একবার ভাবো। রেহনুমা তেতে উঠলেন। কি এত বড় সাহস আমাদের বাড়ির মেয়ের সঙ্গে অভদ্রতা? তুষি যেন আকাশ থেকে পড়ল, হাঁ করে বলল, কি মিথ্যুক মেয়ে গো তুমি! তুমিই তো আমার ফের কথা কেড়ে নিল আইরিন। আবার কথা বলছো? তোমাকে চুপ থাকতে বলা হয়েছে না? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। ইউসার ভারী মেজাজ গরম হলো। আইরিন বয়সে বড় দেখে তর্কে গেল না তাও। মিন্তর মনে কৌতূহল, অবাক হয়ে বলল, কাজের মেয়ে? উনি তো আমাদের ভাবি, তুমি কাজের মেয়ে কেন বলছো আইরিন আপু? রেহনুমা চোখ রাঙিয়ে বললেন, মিন্তু গাল ফোলালো। এখানে থাকার প্রচন্ড ইচ্ছেটা তাও চাপা দিল মায়ের ভয়ে। মাথা নুয়ে চুপচাপ চলে গেল ঘরে। তনিমা নরম গলায় শুধালেন, এই তুই এখানে তুমি কেন? কেন কতবার ওকে বলছি ভিজিয়ে দিয়েছো? বড়দের কথার ভেতরে মেয়েটা থাকবি সাফাই না। দেওয়ার সুযোগ পেল যা, একটু। ঘরে গিয়ে হাত উদ্বেগ মুখ নিয়ে ধো, বলতে যা। গেলে ফের কথা টেনে নিল আইরিন। বড় মামি, তুমি ওকে কেন জিজ্ঞেস করছো? আমি তো বললাম ও ইচ্ছে করে এমন করেছে। বস্তিতে থাকা ছেলে মেয়ে কি এসব ভদ্রতা জানে? ক্লাসলেস ভিখারি মেয়ে। অমনি তপ্তস্বরে বাক্য ছুড়ল ইয়াসির। কিপ ইউর মাউথ শাট। কে কি করেছে ওপর থেকে আমি সবটা দেখেছি। ব্যাস, আইরিনের সব কথা শেষ। বড়সড় একটা তালা ঝুলে পড়ল মুখে। একচোট বিস্ময় থতমত খেল। থেমে থেমে বলতে গেল, না মানে? এর বেশি দূর আর যাওয়া হলো না, কিংবা যেতে পারলো না আইরিন।
গাঢ় নীল পোশাক পরা এএসপিএসসির আবরার স্বার্থের ওই দীপ্ত চোখে আটকে পড়ল সব। তারপর ঘর জুড়ে নির্বাধ নীরবতা নামল। চোখ মুখে বিভ্রান্তির হুড়হুড়ি নিয়ে চেয়ে রইল তুষি। বদ পুলিশ কতটা কি দেখছে সে জানে না। যদি শাকচুনিটার কাজকর্ম দেখে থাকে তাহলে নিশ্চিত ওর নিজের শাস্তির কোনো ভয় নেই, কারণ তুষি তো তাকে কিছু করেইনি, তাই না? এতক্ষণ একটু হাসি হাসি মুখ করে নড়ে চড়ে দাঁড়ালো সে। পক্ষান্তরে ততটা আশঙ্কায় টলমলে আইরিন। ইয়াসির ভাই সব দেখে নিলে কি হবে? দুজনের দুরকম চিন্তার মাঝে বিভ্রমে ডুবে গেলেন বাকিরা। রেহনুমা বললেন, কি হয়েছে বল তো স্বার্থ, কি ঘটেছে এখানে? তুষি সাহস পেতে হড়বড় করে উঠল। আমি কিন্তু কিছু করিনি, তাই না স্যার? আমার বোনই যেচে পড়ে আমার সাথে ঝামেলা করতে এসেছিল। তনিমার নজর পড়ল অদূরের মেঝেতে। গোটা পায়ের ছাপগুলো দেখলেন এতক্ষণে। কণ্ঠে মিহি আর্তনাদ। এ কি, এই অবস্থা ঘরে? এসব কে করেছে? ইউষা বলল, কি আবার, যার পায়ে জুতো সে করেছে। সব কটা চোখ একই সাথে বর্তাতে মাথা নুয়ে নিল আইরিন। তুষি উদ্বেগ নিয়ে বলল, আমি তো এই কথাটাই এতক্ষণ ধরে বলতে চাইছিলাম। তুমি থামো। ইয়াসিরের নির্দেশ ছুটে আসতে থেমে গেল তুষি। ছেলেটা আইরিনের দিকে তাকালো, বলল সরাসরি, তুমি বেশ গুছিয়ে মিথ্যা বলতে পারো। আগে একটু একটু জানতাম, আজ পুরোটা দেখলাম নিজের চোখে। যাকে তুমি অন্যের শাস্তির কথা বলেছিলে, কিন্তু এখানে তো ভুল তোমার বেশি, তাই শাস্তিও নিশ্চয়ই তোমারই বেশি হওয়া উচিত। ঘাবড়ে গেল আইরিন। শাস্তি? তো তুমি কেমন চেনো না আইরিন? তোমার অন্যায়টা আমি নিজের চোখে দেখেছি, সেখানে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। একটু থামলো ইয়াসির, ঘোষণা দিল কড়া গলায়, যেহেতু তুমি অন্যের মোছা ঘর ইচ্ছে করে নোংরা করছিলে, তা এখন বাকিটা তুমি বুঝবে। বাড়ির একটা কোনো যেন বাদ না যায়। আইরিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আর্তনাদ করে বলল, আমি? তুষি ক্ষুদ্র আনন্দ ঝলমলে, খুশিতে হাততালি দিতে দিতেও দিল না। তনিমা মৃদুস্বরে বললেন, কি বলছিস তুই স্বার্থ? ও কেন ঘর মুছবে? ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আর নিরু শুনলে কি ভাববে বলতো? সজোরে ঘাড় নাড়লেন রেহনুমা, বললেন, সেই তো ওকে দিয়ে ঘর মোছাবো? ছি ছি, তা কখনো হয়? ইয়াসির ভ্রু কুঁচকে বলল, কেন হয় না? ও তোমাদের আত্মীয় বলে এসব তো ওর আগে ভাবা উচিত ছিল ছোট মা। কাজ যাই হোক, সেটা তো অন্য যেমন কষ্ট আছে, শ্রম আছে। ও কেন সেসব নষ্ট করতে এসেছিল? ভুল করলে তার শাস্তি সবাইকে পেতে হবে। আর যেখানে আইন স্বয়ং আমি আছে, সেখানে এক চুল ছাড় আমি কাউকে দেব না, সে আমার আত্মীয় হোক বা অন্য কেউ। আইরিনের চোখে জল ছুটে এলো। জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে মুছবে ঘর? উফ, এত বড় বোকামিটা কি করে করলো ও? একটা গোটা মানুষ ওপরে দাঁড়িয়ে সব দেখে ফেললো, আর আইরিন তাকে লক্ষ্যই করেনি। ইউষা বিড়বিড় করে বলল, একদম ঠিক হয়েছে। কিন্তু তুষি অবাক হলো, ভীষণ অবাক। চোখের পাতা ফেলতেও ভুলে বসলো তাতে। ইয়াসিরের গৌর মুখে মুখ বনে চেয়ে রইল মেয়েটা। বাড়ি গৃহিণীদের আর বলার কিছু নেই। রেহনুমা পরাজিত সৈনিকের ন্যায় চসূচক শব্দ তুললেন জিভে। পাশাপাশি মায়াও হলো আইরিনের ওপর। মেয়েটা যা ননির পুতুল, ঘর মুছতে পারবে? কি দরকার ছিল তুষির পেছনে লাগার কে জানে। ইয়াসির হাত ঘড়িতে চোখ বোলায়। প্রায় 8টা বাজতে চলল। তুষি তখনও একই রকম চেয়ে। তখনই চাইল ইয়াসির। এক পল চোখাচোখিতে ভরকে গেল মেয়েটা। ফাঁকা ঠোঁট জোড়া মিশিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইয়াসির ছুঁড়ে ছুঁড়ে ডাকলো, আর তুমি, এ চোর, তোমাকে বলছে। আবার চোর বলছে? ঠোঁট উল্টে মাথা তুলল তুষি। ইয়াসির হুকুম দিল শক্ত স্বরে, তুমি আইরিনের গায়ে ময়লা পানি ঢেলেছ, এটা তোমার অন্যায়। তাই শাস্তি হিসেবে ওর জামা কাপড় ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ওর ঘরে রেখে আসবে। তুষি এসব আশা করেনি। তার বিমোহিত হাস্যোজ্জ্বল মুখটা নিভে গেল অমনি। আশ্চর্য চোখে বলল, আমি কি করলাম? ওই তো আগে আমার পেছনে এসে লেগেছে। আমি তো ওকে একটু শাস্তি দিতে এসব করেছি স্যার। ও ঘর নষ্ট করে। ইয়াসির কঠিন স্বরে বলল, শাস্তি দেওয়ার তুমি কেউ নাও, রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে পাল্টা আক্রমণ করা আরও বড় অপরাধ। কিন্তু তোমার অপরাধের পরিমাণ ছোট, তাই শাস্তিটাও ছোট। কথা কম বলে যা বলছে তাই করবে।
তনিমা ফোঁস করে শ্বাস ফেলে মাথা নাড়লেন। রেহনুমারও বলার কিছু নেই। আটা মেখে হাতটা নিয়ে ফের চললেন রান্নাঘরে। আইরিনের চোখের পানি গালে নেমে এলেও তুষির মন খারাপ হলো না। ওই একটু গেঞ্জি সেট তো, ওসবও তুড়ি বাজিয়ে ধুয়ে ফেলতে পারবে। ইয়াসির ইউষাকে বলল, যাকে যা কাজ দিলাম সেসব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখার দায়িত্ব তোর। বাড়ি ফিরে যেন না শুনি এর সামান্যতম নড়চড় হয়েছে। ইউষা সজোরে মাথা নাড়ল। দায়িত্ব পালনে সে এক পায়ে রাজি। নিজের মতো বলে দিয়ে ঘর ছাড়ল ইয়াসির। তুষি কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। মেয়েটার মৃগনয়নের কোণে হয়তো কিছু মুগ্ধতার দেখা মিলেছে। লালচে ঠোঁট সরল একটুখানি। একচোট শ্বাস টেনে ভাবল, না, যতটা বদ বলেছিলাম ততটাও না, একটু একটু ভালো আছে। ইয়াসির থানায় ঢুকতে ভড়কে গেল কিছু। প্রতিদিন যারা সালাম ঠুকতে দাঁড়িয়ে যায়, আজ তারা গোল গোল চোখে দেখছে তাকে। যেন বিশ্ব ব্রহ্মাণ্ডেও এমন অদ্ভুত প্রাণী আগে দেখা যায়নি। এই যে চায়ের পানিটা মুখে পড়েও গিলতে ভুলে গেছে শফিক। নেহা খাতায় কিছু লিখছিলেন। ওসব ফেলে তাজ্জব চোখে সেও চেয়ে রইল। সবাইকে এক একবার দেখলো ইয়াসির। কণ্ঠ ভারী করে বলল, এনিথিং রং? ওই এক প্রশ্নে যেন হুঁশ ফিরল সকলের। ক্রস্ত বেগে উঠে দাঁড়ালো তারা। কপালের 4 আঙ্গুল ঠেকিয়ে বলল। ইয়াসির তার ভরকানো ভাব লুকিয়ে ফেলল কঠোর ব্যক্তিত্বের নিচে। একটু মাথা নেড়ে ঢুকে গেল কামরায়। এতক্ষণে কথা বলার সুযোগ পেতে এগিয়ে এলেন শফিক। ফিসফিস করে বললেন, কী ব্যাপার বলুন তো মিস নেহা, কাল বিয়ে করে আজ থানায়? জানি না স্যার, আপনি বিয়েতে যাননি? না, আপনার ভাবির কাল জ্বর এসেছিল, অনেক শখ করেছিলেন স্যারের বিয়েতে যাবার, ওর জন্যে আমিও যাইনি। আপনিও কি যাননি? গিয়েছিলাম, তবে শেষ অবধি থাকিনি। অনেক দূরের পথ, তাড়াতাড়ি ফিরতে হবে, গিফট দিয়ে খেয়ে চলে এসেছিলাম। স্যারের বউ এত বড় ঘুমটা দিয়ে বসেছিল, কি বলবো। তাই নাকি? কেন? আজকাল বিয়েতে এরকম ঘোমটা তো রেওয়াজ, ভেতরে কোনো গল্প আছে নাকি? নেহা মাথা নাড়লেন। জানি না, ছুটিও নিয়ে স্যার আজ অফিসে, যখন বোধহয় কিছু আছে। আমাদের দুজনকে ছাড়া স্যার তো আর কাউকে ইনভাইট করেনি। কাউকে যে জিজ্ঞেস করব তাও হবে না। শফিক মাথা নাড়ল। পারিবারিক বিয়ে তো, আপনি আমি স্যারের সাথে সবসময় কেস ফাইল করি দেখে আমাদের এড়িয়ে যেতে পারেননি। যে সে যাকগে, স্যারকে কি জিজ্ঞেস করব কিছু? পরপরই নিজের ঘাড় ঝাঁকিয়ে বললেন, না না থাক, স্যারের যা মেজাজ, দরকার নাই। ওনার বিয়ে, ওনার ডিউটি, আমার কি? নেহাও একমত। মাথা নাড়লেন সহসা। তবে মুখে আমাদের কি বললেও শফিকের আগ্রহ গেল না। বিয়ের জন্য ইয়াসির ছুটি নিয়েছিল, তাহলে আজকে ডিউটিতে আসবে কেন? অন্তত বৌভাত অব্দিও বাসায় থাকার কথা। ব্যাপারটা জানতে হচ্ছে তো। ইয়াসির নিজের কক্ষে এসেই নাস্তার অর্ডার দিল প্রথমে, সাথে 1 কাপ কফি। ইদানিং সকালেই এত চড়ার রোদ পড়ে, এর মধ্যে মাথা ধরে গেছে। 2 ভ্রুর মাঝে আঙ্গুল বুলিয়ে চেয়ারে পিঠ রাখলো সে। নিশ্চয়ই ওর বিয়ের পর দিনই থানায় আসা নিয়ে বাইরে কানা ঘোষা হচ্ছে। হওয়ারই কথা। ও নিজেও কি ভেবেছিল একটা ঘটনার জীবনের মোড় এমন আশ্চর্য রকম বদলে যাবে? রাস্তার একটা ছিচকে চোরের সঙ্গে বিয়ে হবে ওর। শফিক আর নেহাকে তো কার্ড দিয়েছিল ইয়াসির। ওরা কি বিয়েতে অ্যাটেন্ড করেনি? করলে তো সব জানার কথা। ভাবতে গিয়েও ইয়াসির ঘাড় সোজা করলো। জানলে জানবে, হু কেয়ার্স। তখনই দরজায় এসে দাঁড়ালো শফিক। খুব ব্যস্ত স্বরে জানালো, স্যার, এক বৃদ্ধা আপনার সাথে দেখা করতে চাইছেন, মানে কান্নাকাটি করছেন। খুব দেখা করা নাকি ভীষণ জরুরি, কি করব? ও বলল। ডাকো। শফিক চলে গেল। একটু পরে এসে দাঁড়ালেন হাসনা, সাথে টিনটিনও আছে। ভেজা চোখের সাথে ঘামে সিক্ত মুখটা আঁচলে তুলে মুছলেন তিনি। জীবনে কোনোদিন থানার পাশ মারাননি, সেখানে আজ স্বয়ং এক অফিসারের সামনে এসে থেমেছেন। ইয়াসির বলল, ভেতর আসুন। ধীরজ পায়ে ঢুকলেন তিনি। ঢোক গিলতে প্রশ্ন করলো ও। বসুন, বলুন কি সমস্যা? হাসনা বসলেন না, পাল্টা প্রশ্ন করলেন নিভু গলায়, তুষির লগে কি আপনার বিয়া হইছে স্যার? অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত প্রশ্নে ইয়াসির হক চকিয়ে গেল। মসৃণ কপালে ভাঁজ বসলো অমনি, তবে উত্তর সে দিল না। আর চোখে দেখলো শফিককে। আদেশ ছুড়ল রাগ ঢাকহীন,
তুমি এখন যাও। শফিকের সব উত্তেজনায় মাটি, কিন্তু মুখের ওপর তো আর কিছু বলতে পারবে না। বাধ্যের মতো বের হলো তাই। ইয়াসির ভ্রু নাচালো। বসুন। হাসনা আস্তে ধীরে বসলেন। তার চাউনি উৎসুক। অনেক কাঠখড় পুড়িয়ে অনেকের থেকে খোঁজ খবর নিয়ে ইয়াসিরের হদিশ পেয়েছেন তিনি। যখন গাড়ি থেকে নেমে ঢুকেছিল থানায়, টিনটিন দেখে চিনেছে, তাই তো এক বুক আশা নিয়ে এলেন এখানে। জিজ্ঞেস করলেন আগ্রহে। আমার তুষি কেমন আছে স্যার? ইয়াসির খুব শান্তভাবে বলল। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, এই নামে আমি কাউকে চিনি না। হাসনা তাজ্জব হলেন। প্রত্যাশার বাতিটা ঝোড়ো বাতাসের মতো দপ করে নিভে গেল যেন। হাহাকার করে বললেন, কি কন? আমি যে হলাম আপনার লগে আমার নাতির কাইল বিয়া হইছে। কি রে টিনটিন, তুই তো কইলি। ইয়াসির তাকাতে ছোট্ট টিনটিন ঘাবড়ে গেল। মাথা নাড়তে গিয়ে থমকে রইল বেচারা। ইয়াসিরের চোখ মুখ শান্ত। এত সাবলীল দুনিয়ায় কিচ্ছুটি নেই। যেন এই মানুষ রাগ কি মেজাজ কি জানেই না। অমন সুন্দরভাবে শুধালো। তাই আপনার নাতনি কি করে? হাসনার চেহারা অস্বস্তি। একটু সময় নিয়ে বললেন, আমরা বস্তিতে থাকি, ছোটখাটো কাম করি স্যার। কাইল হইতে আমার নাতিরে পাইতাছি না। টিনটিন কইল অয় নাকি দেখছে আপনাগো বিয়া হইতে। সে আশায় সুইটটা আইছিলাম এইখানে, কিন্তু হাসনা কেঁদে ফেললেন। মলিন মুখখানা চাপলেন আঁচলে। ইয়াসির নিম্নষ্ঠ দাঁত পিষে চেয়ে রইল। এটা নিশ্চয়ই তুষির দাদি হবে। কয়েকবার দাদি দাদি নাম করে চেঁচাতে শুনেছিল মেয়েটাকে। কি চমৎকার করে নাতনির চুরি পেশা এড়িয়ে গেলেন। এক পেশে হাসলো ও, তারা দেখিয়ে বলল, দেখুন, আমি তো বললাম আমি এই নামে কাউকে চিনি না। আর আপনার নাতনির সাথে আমার বিয়ে হবে, এতটা খারাপ সময় হয়তো এসপি ইয়াসিরের আসেনি। উত্তর পেয়েছেন না? আপনি এবার আসতে পারেন। হাসনার আর বলার কিছু রইল না। অসহায়ের মতো চোখ মুছে কোনো রকমের সালাম দিলেন। টিনটিনের হাতটা ধরে বেরিয়ে এলেন তারপর। কিন্তু টিনটিন যেতে যেতে একবার পিছু ফিরে চাইলো। ওর স্পষ্ট মনে আছে সেন্টারে ওই ইয়াসিরকেই দেখেছিল। তুষিও ছিল পাশে। তাহলে এই পুলিশ এখন মিথ্যে বলল কেন? ইয়াসিরের নির্দেশে আইরিনকে ঘর মুছতেই হলো। সবাই যখন নাস্তা খাচ্ছিল খাবার রুমে, বিমর্ষ আদলে গোটা বাড়ি মুছল সে। শওকত, সাইফুল কেউই এ নিয়ে কোনো কথা বললেন না। একটু শান্তির দরকার ছিল। অন্যের পরিশ্রম কেন নষ্ট করবে? তবে তারপর থেকে আইরিনকে আর নিচে পাওয়া যায়নি। সে যে ঘরে গিয়ে খিল দিল আর নামলই না। মাছের তনিমা খাবার দিয়ে এলেন। মাথায় হাত বুলিয়ে বোঝালেন অনেক কিছু, কিন্তু আইরিনের দুঃখ কমেনি। তার পরপরই তুষি এলো ওর জামা কাপড় নিতে। মেয়েটার ঠোঁটে তখন দুষ্টু দুষ্টু হাসি। দুপিসের গেঞ্জি সেট ধুতে ওর কষ্ট হবে না। কিন্তু এত বড় বাড়ি মুছতে আইরিনের যেই আজ কত জায়গায় ব্যথা করবে সেটুকু ওর আন্দাজ আছে। আর ওই মিটিমিটি হাসিতেই আইরিনের ব্রহ্মতালু অবধি চলে গেল রাগে। তুষি প্রস্থান পথে দাঁত পিষে চেয়ে রইল সে। ফুসতে ফুসতে ভাবলো, খুব মজা নিচ্ছিস তাই না? দাঁড়া তবে, এরপর তোর এমন অবস্থা করব ইয়াসির ভাই নিজেও টের পাবে না। বেশ রাত হয়েছে, অথচ সারাদিন তুষির খাটাখাটুনিতে শেষ। রেহনুমা একদণ্ড জিরোতে দেননি। একটু বসতে এলেই ডেকে কাজ ধরিয়ে দিয়েছেন। তুষি আজ এতগুলো কাপড় কেচেছে, 3 বেলার গাদা গাদা থালা বাসন মেজেছে, আরো ছোট ছোট কতগুলো কাজ, তার তো হিসেবও করা যাবে না। মেয়েটার সারা শরীর টনটন করছে ব্যথায়। রেহনুমা উঠে পড়ে লেগেছেন ওকে নাস্তানাবুদ করতে। উফ, এ মহিলা তিন্নির মায়ের চেয়েও বড় মাপের খচ্চুরে। কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে কে জানে। তুষি ঘরে এলো। সবে রাতের খাবার শেষ করেছে সবাই। গোটা খাবার রুম গুছিয়ে তবেই ফুসরত মিলল তার। রেহনুমাকে বকাঝকা করতে করতে তোষকে গা রাখলো তুষি। পায়ের গোড়ালি শুদ্ধ লাফাচ্ছে এখন। এত ব্যথা তো কুস্তি শেখার প্রথম দিনও হয়নি। উফ, ঘরের কাছে এত খাটুনি, এত কষ্ট। তুষি মাগো বলতে বলতে এপাশ ওপাশ করলো। সেই সময় ফের হাজির হলেন রেহনুমা। তুষি সবে চোখ বুঝেছে ঘুমোবো বলে। অমনি কর্কশ গলায় বললেন, আচ্ছা ফাঁকিবাজ মেয়ে তো তুমি, কি সমস্যা তোমার? একটু ছুতো পেলেই ঘরে দৌড়ে আসো কেন? তুষির বিশ্রামের দফা রফা হতাশ শ্বাস ফেলল সাথে। এই মহিলার কি আর কোনো কাজ নেই? দিন দুনিয়া এমন কুচুটেও দুটো দেখেনি। তিতির বিরক্ত চিত্তে উঠে বসলো মেয়েটা। থমথম করে বলল, কি হয়েছে বলুন, আবার কি করতে হবে? কি করতে হবে মানে? ইয়াসিরের ফেরার সময় হয়েছে,
যাও, ও আসার আগে ওর ঘরটা ঝেড়ে মুছে রেখে এসো। তুষি কপাল কুঁচকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।